দাঁড়ান এখন আসছে। স্ক্রিন দেখতেছেন এখন? হ্যাঁ আচ্ছা মোবাইল বেস কোড দেখেন। আচ্ছা আমি আবার এক্সপ্লেন করি প্রথম থেকে। সো এই দুই লাইনটা তো বুঝছেন যে আমাদের গ্লোবাল ফাংশন একটা দিয়ে সিলেক্ট করছে আর একটা দিয়ে কনসোল ডট লগ করছে। আর এখন 5 নম্বর লাইনে আসি। এবার হচ্ছে উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার। উইন্ডো মানে উইন্ডোর উপর আমরা একটা ইভেন্ট লিসেনার অ্যাপ্লাই করছি। ওই ইভেন্ট লিসেনারটা হলো লোড। সো উইন্ডোজ যে সময় লোড হবে তারপর একটা কনস্ট্যান্ট একটা কালারের অ্যারে নিছি, ওকে ফাইন। তারপর হচ্ছে সিলেক্ট এলিমেন্ট করছি, কিছু এলিমেন্টকে আমরা সিলেক্ট করছি। এই এলিমেন্টগুলো হচ্ছে আমাদের সাউন্ডস। তারপর আচ্ছা ভাই আরেকটা কথা বলি। জি ভাই, আমরা এর আগে যে প্রজেক্টগুলো করলাম ওই যে ডিজিটাল ওয়াচ, তখন তো উইন্ডোরে অ্যাড ইভেন্ট করতে হয় নাই। না না তখন আমাদের প্রয়োজন হয় নাই। উইন্ডোকে সিলেক্ট করার প্রয়োজন হয় নাই আমাদের। এখন প্রয়োজনটা কি? আমি তো জাস্ট আচ্ছা বুঝছি, এখন প্রয়োজন এর উপরে তো এসটিএমএল এর কাজটা করতে পারতেছি। আচ্ছা এখন আমাদের কাজ উইন্ডোজ যে সময় রিলোড হবে মানে লোড হবে, এখানে তো আমরা ইভেন্ট লিসেনারে বলে দিচ্ছি উইন্ডোজ যে সময় লোড হবে, বুঝছেন, তখন আমাদের এই বিষয়টা কাজ করবে, মানে এই 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 পোরশনটা, এই ফাংশনটা। ও প্রত্যেকটা উইন্ডো কাজ করতেছে না? হ্যাঁ সরি, প্রত্যেকটা ক্লিকে ওই উইন্ডোটা কাজ করতেছে। প্রত্যেকটা ক্লিকে এই উইন্ডোটা কাজ করতেছে। উইন্ডোজ যে সময় লোড হবে তারপরে এই ফাংশনটা কাজ করবে, বুঝছেন। ব্যাপারটা অ্যারেঞ্জ, তারপর এই সিলেক্টেড এলিমেন্টগুলো তো বুঝছেন যে আমরা কোন কোন এলিমেন্টগুলোকে সিলেক্ট করছি। আমরা আমাদের প্যাডগুলোকে সিলেক্ট করছি, তারপর সাউন্ডসগুলোকে ক্লিক করে সিলেক্ট করছি, তারপর একটা ভিজুয়াল বলতে একটা ডিপকে সিলেক্ট করছি, ওকে ফাইন। তারপর প্যাডস ডট পরিস, এখানে একটা লুপ চালাইছে। ওই লুপটা কি, আমরা তো এখানে ডকুমেন্ট ডট কুইরি সিলেক্ট করে দিয়ে আমাদের প্যাডস, প্রত্যেকটা প্যাডসের এলিমেন্টকে পাইছি, এলিমেন্টগুলোরে সিলেক্ট করছি তো প্রথমে। তারপর এটাকে লুপ করছি যে পরিস, তারপর পরিসের ভিতরে আমরা প্রত্যেকটা একটা একটা করে এলিমেন্ট পাই। তো এলিমেন্টগুলো কোনটা, এই প্যাড মানে একটা সিঙ্গেল এলিমেন্ট। ভাই এখানে মানে আমি যে এটা যে প্রত্যেকটা ইন্ডেক্স প্যাডের ভিতরে যে ইন্ডেক্সগুলো আছে এগুলো কিভাবে ধরতেছি প্যাডের ভিতরে, মানে প্যাড 1 প্যাড 2 প্যাড 3? আচ্ছা আমি আপনাদের এখান থেকে আমি তো প্যাডস জিবেরই তো ধরলাম না, প্যাডস জিবেরে ফরিস করলাম। তো প্যাডস জিবের ভিতরে অনেকগুলো চাইল্ড আছে, আচ্ছা এই চাইল্ডগুলো যে এখানে ইন্ডেক্স হিসেবে কাজ করতেছে। আমি দেখাই আপনাকে, প্রিন্ট করে দেখে সাউন্ডস, আমরা তো প্যাডস PADS প্যাডসটাকে আমরা যদি প্রিন্ট করি তাহলে দেখেন আমরা কি পাই। এই যে দেখেন একটা নোড লিস্ট পাচ্ছি। এই নোড লিস্টগুলো কি, প্যাড 1 প্যাড 2 প্যাড 3 প্যাড 4 মানে প্যাড 6 পর্যন্ত এই এই নোডগুলো পাচ্ছি। এই এলিমেন্টগুলো সিঙ্গেল একটা প্যাড, মানে এই 6টা প্যাড আছে। আচ্ছা তো এই 6টা প্যাডকে আমরা পাচ্ছি। এই যে জিরো ইন্ডেক্স মানে একটা অ্যারে পাচ্ছি, একটা নোড লিস্টের অ্যারে, এতটুকুতে ক্লিয়ার। যে ডকুমেন্ট ডট কুইরি সিলেক্ট অল দেয়া প্রত্যেকটা ডিবের ভিতরে প্রত্যেকটা প্যারেন্ট চাইল্ড প্রত্যেকটা ডিবের ভিতরে আমরা প্রত্যেকটা ডিবের এলিমেন্টগুলোকে পাচ্ছি। যে একটা ডিব প্যাড 1 আলটিমেটলি কি, ডিব প্যাড 1 মানে কি, এই যে ডিব, এই ডিবের ভিতরে এই যে প্যাড 1, এই প্যাড 1 এর এলিমেন্টটাকে পাচ্ছে যে অডিও ক্লাস। তাহলে মানে পেয়ারস এর ভিতরে প্রথম ডিবটা হচ্ছে আমার ইন্ডেক্স 0, তারপরে ইন্ডেক্স 1। ইন্ডেক্স 0 এটা হচ্ছে জিরো ইন্ডেক্স, এটা জিরো ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আলটিমেটলি 6টা এলিমেন্ট। এই যে দেখেন 0 থেকে 5 পর্যন্ত এই ইন্ডেক্সগুলোকে নিয়ে আমরা তাইলে আমি এখানে কি মূলত তাহলে একটা ডিবের ভিতরে যতগুলো ডিব থাকবে ওইগুলো চাইল্ড হিসেবে কাজ করবে, ইন্ডেক্স হিসেবে কাজ করবে, চাইল্ড হিসেবে কাজ করবে। এই যে দেখেন আমরা এখানে প্যাডস এর ভিতরে ডিপগুলো দেখছি যে এই প্যাড ক্লাসটা, এই প্যাড ক্লাসটার ভিতরে যতগুলো প্যারেন্ট ডিপ থাকবে এই ততগুলোকে সিলেক্ট করবে, বুঝছেন। প্যাডস এর ভিতরে ডিপ, ওকে ফাইন। তারপর ডিপগুলোকে আমরা ইন্ডেক্স হিসেবে পাচ্ছি, মানে একটা অ্যারে। সো অ্যারেটাকে আমরা এখানে পরিচয় করতেছি। সো অ্যারেটাকে পরিচয় করার পর আমরা একটা প্রত্যেকটা একটা সিঙ্গেল এলিমেন্ট পাই না, যে প্যাডস এর থেকে একটা প্যাড পাচ্ছি না। তারপর একটা কলব্যাক ফাংশন, এই একটা কলব্যাক ফাংশন আমাদের প্রথম, আচ্ছা ওইখানে সিলেক্ট আমাদের পেয়ারস নামে যে ভেরিয়েবল আমি ওইটার ভিতরে প্রত্যেকটা চাইল্ড নিয়ে আসি। বুঝছেন। আচ্ছা আচ্ছা এইখানে কাজ হচ্ছে। এই যে হ্যাঁ আমরা এখানে প্যাডস এর ভিতরে ডিপগুলোকে সিলেক্ট করছি।
তারপর ওটাকে মানে লুপ করতেছি, বুঝছেন? এখন এখন ক্লিয়ার? হ্যাঁ ওকে ফাইন। এরপর এটা হলো ক্রিয়েট বাবল। ক্রিয়েট বাবল আমরা এখানে ইনডেক্স পাঠাচ্ছি। এই যে এখানে জিরো ইনডেক্স পাচ্ছি না, এই যে ক্লিক করার ফলে আমাদের একটা ইনডেক্স দেয়, যে আমাদের পরে সাউন্ড ইনডেক্স কারেন্ট টাইম 0 ওইটাতে বলেন। এই সাউন্ড ইনডেক্স কারেন্ট টাইম হচ্ছে 0, এটা হচ্ছে ইএম জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন ফাংশন, যে আমাদের মিউজিক গুলার ইনিশিয়াল স্টেটটাকে শূন্য করে দেবে। আমি আপনাকে বিষয়টা বুঝাই। মনে করেন আমাদের একটা মিউজিক আছে, এটার লেন্থ হচ্ছে 10 সেকেন্ড। সো আমরা যে সময় একটা মিউজিককে প্রথমে মানে অন করলাম, মানে ক্লিক করলাম, মানে ওপেন করলাম, ক্লিক করার সাথে সাথে এটা ডিফল্ট বিহেভিয়ার কি 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত অন হবে, তাই না? এটাই তো। কিন্তু আমরা এখানে ইনিশিয়ালি কারেন্ট টাইম শূন্য করে দিতেছি। যে সময় আমাদের বাটনটা মানে প্যাডটা ক্লিক করা হবে, ওই সময় আমাদের মিউজিক টাইম মিউজিকের লেন্থ যতই থাকুক না কেন, তার লেন্থ শূন্য হয়ে যাবে, মানে শূন্য থেকে সেই শুরু করবে। আমি ওই কারেন্ট টাইমে যদি আমি গানটা চাইতেছি এটা 2 মিনিট থেকে স্টার্ট হবে 4 মিনিট পর্যন্ত চলবে, এমন করা যাবে? মানে মাস থেকে স্টার্ট হবে না, এমন করা যাবে না মনে হয়। আমি কখনো মানে আমি এটা সম্পর্কে জানি না, এমন করা যাবে না। তাহলে কারেন্ট টাইম 0 দিতেছি সব সময়, মানে কারেন্ট টাইম 0 দিচ্ছি কারণ আমাদের মিউজিকটা যাতে সব সময় শূন্য থেকে শুরু হয়, বুঝছেন? আচ্ছা আমি বিষয়টা বুঝাই। দাঁড়ান, আমাদের পিনটা তো এটার নাম PINTA পিনটা স্ক্রিন তো দেখতেছেন? আচ্ছা, সো মনে করেন এটা আমাদের একটা বাটন, এই বাটনটা ক্লিক করলে আমাদের একটা মিউজিক ওপেন হবে, সো মানে মিউজিক অন হবে। সো মিউজিকটার লেন্থ হচ্ছে আমাদের 10 সেকেন্ড, 0 থেকে 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ড। সো আমরা যে সময় বাটনটাকে ক্লিক করতেছি, এই যে বাটনটাকে ক্লিক করতেছি, তখন বিহেভিয়ার ডিফল্টলি এই মিউজিকটা মানে অন হবে, মানে 0 থেকে সে 10 সেকেন্ড পর্যন্ত যাবে, বুঝছেন? সো আমরা যে সময় একবার ক্লিক করতেছি 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত যাবে, এটা তার ডিফল্ট বিহেভিয়ার। সো আমরা যদি দ্বিতীয়বার ক্লিক করি, তো মিউজিকটা যদি মনে করেন 8 সেকেন্ডে থাকে, 8 সেকেন্ডে থাকলে আবার এটা আবার 0 সেকেন্ডে চলে আসবে, কারণ আমরা এখানে কারেন্ট এলিমেন্ট এই কারেন্ট টাইম শূন্য করে দিতেছি। আর না হলে এখানে একটা কনফ্লিক্ট হবে, কারণ সে আছে 8 সেকেন্ডে, আমরা আবার তাকে কল করতে তাহলে আবার 8 সেকেন্ড থেকে মানে শুরু হবে, মানে অ্যাকচুয়ালি এখানে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হবে, যাতে আমরা ইনিশিয়াল স্টেপটাকে শূন্য মানে শূন্য হয়, বুঝছেন? বুঝতে পারছি বিষয়টা অ্যাকচুয়ালি এখানে হয়েছে। তো ক্লোজ করে দেই। এই তো, আর কোনো কোশ্চেন? মানে এরপর একটা বুঝছেন যে ক্রিয়েট বাবল, আমরা ক্রিয়েট বাবল এখানে একটা ইনডেক্স দিয়ে দিয়েছি, যে পরে ছিল উপরে যে ইনডেক্সটা পাই, ওই ইনডেক্সটা আমরা পাস করে দিতেছি যে কত নম্বর ইনডেক্স। ওই ইনডেক্সটা মনে করেন 0 ইনডেক্স হলে আমাদের এই কালারটা দিবে, 1 ইনডেক্স হলে এই কালার, এভাবে সো অন, একটার পর একটা যেতে থাকবে, বুঝছেন? ভাই বলেন, আপনার কোশ্চেন গুলো করেন, সমস্যা নাই। আচ্ছা এটা বুঝতে পারছি, একটু সিএসএস টা ঢুকবেন স্টাইলটা? হ্যাঁ ভাই, একটু স্টাইলটা ঢুকবেন? আচ্ছা ঠিক আছে, স্টাইলে ঢুকতে হবে। আচ্ছা ওয়েট সেকেন্ড, বিএস কোড সিএসএস স্টাইল সিএসএস, হ্যাঁ এখানে একদম নিচে যান, নিচে এই যে ভাই এটার কি ফ্রেম জাম্প, এই কাজটা কি কেমনে আমরা কি এটা দিছিলাম নাকি? আমি ভাবি অ্যানিমেশনের ক্লাসের কথা ভুলে গেছেন ভাই? দাঁড়ান আমি আপনাকে দেখাই অ্যানিমেশন ক্লাসটাকে আমি কত এনজয় করছি। দাঁড়ান আপনারা কয়বার বললাম যে অ্যানিমেশন এগুলো প্র্যাকটিস করেন, এগুলো আপনার জাভাস্ক্রিপ্টে কাজে লাগবে। দেখাই কোর্স মড ডিজাইন ডেভেলপমেন্ট অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন এবং মিডিয়া কোয়েরি, এই ক্লাসটাতে আমি আপনাকে অ্যানিমেশনগুলো দেখাইছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড একবার এক এক সময় চেঞ্জ হয়, তো মিডিয়া কোয়েরির পরে তো দেখালাম। আচ্ছা ঠিক আছে, এটা কি আমার সাথে করছিলেন ক্লাসটা? আপনার সাথেই তো করছি।
এই দেখেন @kprims মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনাকে আবার বুঝে দিতেছি এখানে কি kprims এর কাজ। আপনি অ্যানিমেশনের ক্লাসটা আবার দেখেন, তাহলে বুঝবেন। আমাদের সিএসএস দিয়ে আমরা আচ্ছা লিংক দিয়ে দেন ভাই মেসেঞ্জারে। আচ্ছা আমি ক্লাস শেষে আপনাকে লিংক দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আমি ওই ক্লাসে অ্যানিমেশন সম্পর্কে মানে অনেকভাবে এক্সপ্লেইন করছি, আপনি ওইটা দেখেন। আজকে তাহলে অ্যানিমেশন দেখাইতাম না, বুঝছেন? কারণ আমাদের এখন জাভাস্ক্রিপ্ট। আচ্ছা ঠিক আছে, ওই ক্লাসটা মনে হয় আমি দেখি লাস্ট ক্লাস ছিল না মনে হয় অ্যানিমেশন। লাস্ট ক্লাস ছিল অথবা এর আগে মিডিয়া কুইরির আগে, না লাস্ট ক্লাস ছিল না, মিডিয়া কুইরির পরে ক্লাস। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপনি দেখে নিন, বুঝছেন? আর আর কিছু ভাই এই যে ট্রান্সফর্ম স্কেল 1 যে করি এটা কি কারণে করি? আচ্ছা স্কেল কাইটা দিছি, এক মিনিট আমি আবার ওপেন করি। index.html go to live, then আমি আরেকটা ফাইল ওপেন করি, আজকে ক্লাস একটা ট্রান্সফর্ম স্কেল 1। আচ্ছা এখানে আমরা একটা ডিভ নেই, ডিভের ভিতরে একটা স্পেন নেই, স্পেনের নাম দিয়ে কি দেওয়া যায়? আচ্ছা স্পেনের ভিতরে কোনো একটা কন্টেন্ট দিলাম, টেক্সট নামে, এনিওয়েজ। তো স্পেনটাকে আমরা কিছু একটা ডিজাইন করি এখানে, SPN হাইট 100 পিক্সেল উইথ WID উইথ 100 পিক্সেল বিজি রেড। সো ওয়েল আমাদের স্পেনটা আসছে। সো আমরা এমন একটা সিস্টেম করতেছি, স্পেনটাকে যে সময় হভার করবে, ট্রান্সফর্ম TR ট্রান্সফর্ম স্কেল 2। something is missing hover। ও মানে লেন্থ একটু আগে থেকে বড় হবে। হ্যাঁ এরকমই দাঁড়ানটা হচ্ছে, মানে আমাদের ট্রান্সফর্ম স্কেল আমাদের লেন্থ 1 থেকে 2 পর্যন্ত বাড়ায় দিবে। আপনি যত পর্যন্ত বেরো দিবেন তত পর্যন্ত স্কেল করবে, মানে এক্সপ্লোর স্কেল মানে হাইট উইথ 100 পিক্সেল থাকলে এটাকে 200 পিক্সেল করে দিবে। আমাদের বাই ডিফল্ট ট্রান্সফর্ম স্কেল থেকে 1, আপনি যদি 2 দেন এটাকে মানে বাই ডিফল্ট যত থাকবে তার এক স্টেপ বাড়ায় দিবে, মানে তার ডাবল করবে। ও তো ওইখানে তো ট্রান্সফর্ম স্কেল 1 দিয়ে রাখছে, তাই বাই ডিফল্ট এই কাজ করতেছে। হ্যাঁ বাই ডিফল্টটা কাজ করতেছে। তার spin.hover আচ্ছা এমনি আপনি দিয়ে রাখছেন, আমি চাইলে আর বড় করতে পারতাম। আপনি চাইলেও বড় করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এটা তো আসার কথা, একটা ক্লাস নিয়ে নেই, ক্লাস স্প্যান। আজব তো, বিজি ব্ল্যাক। আচ্ছা এই যে দেখুন ট্রান্সফর্ম স্কেল 1 ট্রান্সফর্ম TRANS ট্রান্সফর্ম বানানো ঠিক আছে, TR ট্রান্সফর্ম স্কেল। আচ্ছা বল নরমালি তো 2 দিয়ে ট্রান্সফর্ম স্কেল 5 ট্রান্সফর্ম স্কেল 5। আচ্ছা কেমনে কাজ করে? আমাদের ডিপতে ইনলাইন এলিমেন্ট ডিসপ্লে ইনলাইন ব্লক, মানে এটা যতটুকু জায়গা আছে সেই ততটুকু জায়গা নেবে। এই যে দেখেন এখন কাজ করতেছে। সো ট্রান্সফর্ম স্কেল 5। সো বাই ডিফল্ট আমাদের একটা স্পেনে এটার 100 পিক্সেল জায়গা আছে, এটা তো বুঝছেন। সো আমরা এটাকে যে সময় হভার করবে তার ট্রান্সফর্ম স্কেল 2 হবে, মানে তার যতটুকু হাইট আছে তার দ্বিগুণ হবে। সো এই যে দেখেন আমরা এটাকে যে সময় হভার করতেছি তার হাইট এটা দ্বিগুণ হচ্ছে, এরকম আর কি। ট্রান্সফর্ম স্কেল দিয়ে আমরা কোনো কিছুর কোনো এলিমেন্টের হাইট দ্বিগুণ তিনগুণ করতে পারি। এটা আপনি এখানে যত বেরো দিবেন তত বড় হবে। আমরা যদি 100 দেই, দেখি এই যে দেখেন পুরো অবস্থা খারাপ, এরকম আর কি। আচ্ছা ঠিক
ঠিক আছে, এটা বাদ দিয়ে সো এটা বুঝছেন তো এগুলা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এগুলা কাটা দেয়া। আর আজকের ক্লাসে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ES6 এর আরো কয়েকটা মডিউল, যেমন মনে করেন ডিস্ট্রাকচারিং, তারপর ইম্পোর্ট এক্সপোর্ট, তারপর জাভাস্ক্রিপ্টের আরেকটা কনসেপ্ট আছে প্রমিস, যে জাভাস্ক্রিপ্টে আমরা প্রমিস বলতে অ্যাকচুয়ালি কি করি, কিভাবে আমরা প্রমিস ডিক্লেয়ার করতে পারি, এরকম আর কি। সো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। আর আজকে হবে আমাদের ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের লাস্ট ক্লাস, বুঝছেন? এরপরে আমরা jQuery লাইব্রেরি দেখব, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি দেখব। jQuery লাইব্রেরিতে আমার jQuery লাইব্রেরি 2-3টা ক্লাস দিলে jQuery কমপ্লিট। তারপর আমরা jQuery প্লাগইন দেখব। jQuery প্লাগইন 5-6টা প্লাগইন দেখার পর প্লাগইন কিভাবে আপনি ফ্রন্ট এন্ডে ইমপ্লিমেন্ট করতে পারবেন, যেমন স্লাইডে jQuery কি মানে CSS এর বুটস্ট্র্যাপ যেমন করছিলাম, jQuery মানে jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, বুঝছেন? মানে একটা ইউটিলিটি আর কি, যে আপনি জাভাস্ক্রিপ্টটা আরো কত সহজে ইউজ করতে পারবেন। আর কিন্তু একটা কথা হচ্ছে এখনকার jQuery পরে আমরা কি করতেছি ভাই, jQuery পরে কি করতেছি, jQuery পর আমরা jQuery প্লাগইন দেখব। যে এক মিনিট, যে আমরা jQuery তে শিখলাম jQuery অনেকগুলো প্লাগইন আছে, যে আপনি প্লাগইনগুলো কিভাবে অ্যাক্সেস ইউজ করতে পারবেন এগুলো দেখাবো। যেমন দেখেন আমার সাইটটা লোড হোক, এই যে দেখেন এখানে একটা স্লাইডার আছে, লোড হোক স্লাইডার, যে স্লাইডারগুলো কিভাবে করতে পারবেন আপনি jQuery প্লাগইন দিয়ে। তারপর এখানে আমার ইমেজগুলোকে ক্লিক করলে একটা পপআপের মতো আসে, যে এই পপআপগুলো কিভাবে করবেন। তারপর এখানে একটা দেখে মানে ইনিশিয়ালি লোড হওয়ার সময় একটা কাউন্টার অপশন আছে, এই যে দেখেন একটা কাউন্টার অপশন ছিল, এগুলা তো jQuery প্লাগইন দেয়া করে। এই প্লাগইনগুলো আপনি কিভাবে করবেন ওইগুলো দেখাবো, বুঝছেন? আর অনেক রকমের প্লাগইন আছে, এই যে দেখেন এখানে একটা স্লাইডার, এই স্লাইডারটা কিভাবে করবেন দেখাবো। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা দেখেন না, এই যে আমি ব্যাকগ্রাউন্ড হভার করলে আমার ব্যাকগ্রাউন্ডের মানে যেটা নড়াচড়া করতেছে এটা চলে যায়, এটার নাম জানি কি, ভুলে গেছি এখন। তারপর আবার এখানে আরেকটা দেখেন, আমার 2 সেকেন্ড পর পর আমার ডেজিগনেশনটা চেঞ্জ হচ্ছে, এগুলো হচ্ছে অ্যানিমেটেড হেডলাইন, এগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব, সরি jQuery প্লাগইন ইউজ করে, বুঝছেন? তো jQuery এর প্রিরিকুইজিট হচ্ছে আপনাকে জাভাস্ক্রিপ্ট ভালো করে জানতে হবে, মানে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। jQuery হচ্ছে একটা জাস্ট লাইব্রেরি মাত্র, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি এসব কাজ এসব সাইডে টাইডে করতে পারবেন, বাট আপনাকে অনেক কোড লিখতে হবে। কিন্তু jQuery আমাদের লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে, যে শর্টকাটে কিভাবে জাভাস্ক্রিপ্ট লেখা যায়। আচ্ছা ঠিক আছে, jQuery সম্পর্কে আমরা jQuery ক্লাসে দেখব, আজকে আমরা জাভাস্ক্রিপ্ট ক্লাসে আসি। সো বুঝছেন? সো আজকে কয়েকটা নতুন এটা আমার সাথে দেখাবো, এগুলো তো বললাম যে ডিস্ট্রাকচারিং, তারপর ইম্পোর্ট এক্সপোর্ট, তারপর হচ্ছে প্রমিস। সো ডিস্ট্রাকচারিং দিয়ে শুরু করি। লেট obj is equal to name, sin is into past parents frien plants, একটা অবজেক্ট আছে, অবজেক্টের ভিতরে আবার অবজেক্ট প্যারেন্টস নামের একটা অবজেক্ট আছে, এটা হবে অ্যারে নেম জাস্ট আমি একটা অবজেক্টটা ডিক্লেয়ার করি, আসি s22 ইনভেস। সো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট, আচ্ছা অবজেক্টের নাম দিয়ে পারসন, তাহলে ভালো হবে PERS1। সো আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, অবজেক্টের দুটো প্রপার্টি আছে, নেম ইজ, তারপর হচ্ছে প্যারেন্টস নামে একটা অ্যারে আছে, অ্যারের ভিতরে আরেকটা অবজেক্ট আছে। সো ভালো কথা। সো আমরা এখন চাচ্ছি লেট নেম, আমরা নেম ইজ ইকুয়াল আমরা চাচ্ছি কি পার্সন থেকে আমরা এজটাকে সিলেক্ট করতে। এই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, মানে সোজা সিস্টেম পার্সন ডট এজ, তাই না? এভাবে তো আমরা এজ পাই,
সেভ প্রিন্ট হ্যাঁ প্রিন্ট নেম না সরি এটা হবে এজ প্রিন্ট নেম ভুলে নেম দিয়ে দিয়েছি এজ আমরা এখন এজটা বাজে 21st সো এই ক্ষেত্রে আমাদের যদি আর নেস্টেড যে অবজেক্ট হইতো তাহলে এইভাবে আমরা ডট দিয়ে যাইতে হইতো না যেমন আমাদের এখানে ফ্রেন্ডস আছে এই ফ্রেন্ডসের মধ্যে পারসন ডট ফ্রেন্ডস ডট তারপর ফ্রেন্ডসের জিরো ইন্ডেক্সের তারপর হচ্ছে জিরো ইন্ডেক্সের নেম অথবা এজ তাহলে এখন আমাদের 21st আসবে যেটা এটা আসবে কোনো উমির এজ এভাবে আর কি সো আমরা এখন দেখব ডিস্ট্রাকচারিং দিয়ে আমরা কিভাবে আরো শর্টকাটে আমরা অবজেক্টকে অ্যাক্সেস করতে পারি যে আমাদের একটা নতুন কনসেপ্ট ডিস্ট্রাকচারিং সো ডিস্ট্রাকশন সো ডিস্ট্রাকচারিং বানান হলো সে DIST ডিস্ট্রাকচারিং DES ফ্রেন্ডসের ভিতরে আবার ইন্ডেক্স ভ্যালু দিতে হবে ফ্রেন্ডস পারসন ডট ফ্রেন্ডস ফ্রেন্ডস তো একটা অ্যারে আপনি দেখেন নাই ও হ্যাঁ হ্যাঁ এখানে কি করছে Yes. কমেন্ট করে ফ্রেন্ডস তো একটা অ্যারে অ্যারের ভিতরে ইনডেক্স বুঝছেন তার আগে আরেকটা সিস্টেম দেখাই মানে এই নতুন একটা ইয়ে যে আপনি কিভাবে একটা টেবিল আকারে প্রিন্ট করতে পারবেন অবজেক্ট পারসন এখানে প্রিন্টি নামে আমি আরেকটা ফাংশন বানাচ্ছি এখানে ফাংশনটি কি করেছে কনসোল ডট টেবিল এলিমেন্ট জাভাস্ক্রিপ্টে আমরা কিভাবে ডিবাগ করি কনসোল ডট লগ দিয়ে বেসিক্যালি আরেকটা লগ এর কোনো অপশন আছে কনসোল ডট টেবিল যদি কনসোল ডট টেবিল যদি দেই তাহলে আমরা সবকিছু একটা টেবিল আকারে দেখব যে আমাদের পারসন ছিল একটা অবজেক্ট অবজেক্টের ইনডেক্সগুলো হচ্ছে নেম এজ ফ্রেন্ডস এই যে তারপর এখানে ফ্রেন্ডসের মানে ভ্যালুগুলো পাচ্ছি মানে বুঝছেন যে কনসোল ডট লগ দিলে জাস্ট আমাদেরকে একটা অবজেক্ট আকারে দিত আর এখানে টেবিল দিলে আমাদের একটা টেবিলের মতো করে আসতেছে এটা জাস্ট তেমন কিছু না জাস্ট আপনার ডিবাগিং এ পারপাসে এগুলো মানে দেখতে সুন্দর লাগে আর কি বুঝছেন সব একটা নতুন কিছু একটা দেখলাম যে কনসোল ডট টেবিল সো আমাদের মেইন ছিল ডিস্ট্রাকচারিং এবার ডিস্ট্রাকচারিং এ ফিরে আসি সো আমরা এখন কি করব এই পারসনের ভিতরে পারসন থেকে আমরা এজটাকে প্রিন্ট করব মানে এজটাকে বের করব সো লেট প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব আমরা কি চাচ্ছি এজ ওকে ফাইন তারপর আমরা কার থেকে এজ চাচ্ছি আমাদের পারসন থেকে লেট পারসন থেকে এজ এখন যদি আমরা প্রিন্ট করি প্রিন্ট যদি এজ দেই তাহলে দেখবেন আমাদের এজটা চলে আসছে এই যে দেখেন এজ 21st এখানে আমরা কি করছি এখানে আমরা জাভাস্ক্রিপ্টে ডিস্ট্রাকচারিং ইউজ করছি ডিস্ট্রাকচারিং গুলো কি মানে আপনার অ্যারে অথবা অবজেক্ট থেকে ভ্যালুগুলো সহজে পাওয়ার জন্য আমরা ডিস্ট্রাকচারিং ইউজ করি এখানে দেখেন আমাদের পারসনটা প্রথমে একটা অবজেক্ট তাই না তারপর আমরা এখানে একটা ইকুইভ্যালেন্টরি করে নিছি ইকুইভ্যালেন্ট দিয়ে একটা অবজেক্ট নিয়ে নিছি অবজেক্টের ভিতরে আমরা যেই প্রপার্টিটা দেব এখন ওই প্রপার্টি নামে একটা ভেরিয়েবল অ্যাসাইন হয়ে ওই ভেরিয়েবল আমাদের এই প্রপার্টির ভ্যালুটা দিবে বুঝছেন আমরা যদি এখন নেম চাইতাম দেখেন আমাদের এজ নট ডিফাইন্ড আচ্ছা নেম দিলে আমাদের নেম নামে দিছে এই যে আমরা এখন নেমটা পাচ্ছি ডিস্ট্রাকচারিংটা বুঝছেন মানে এখানে কি করেছে এটা বুঝছেন ডিস্ট্রাকচারিং আরো হিউজ কনসেপ্ট আছে ভাই হ্যালো হ্যাঁ ভাই ভাই দেখছেন এতক্ষণ কি করেছি মানে হ্যাঁ হ্যাঁ শুনে না কথা শোনা যায় না আপনার মানে আমরা অবজেক্ট থেকে কোনো ভ্যালু যদি পেতে চাই ডিস্ট্রাকচারিং এর মাধ্যমে তাহলে ভাই শুনেন না কথা তো শুনি আপনি আমার কথা শুনেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বলি ডিস্ট্রাকচারিং দিয়ে আমরা অবজেক্টের ভ্যালুগুলো সহজে অ্যাক্সেস করতে পারি তো ডিস্ট্রাকচারিং আমরা কিভাবে ব্যবহার করব আমরা লেটস অ্যাজিউম আমরা এই পারসন একটা অবজেক্ট আছে এই অবজেক্টের এজ নামক অথবা নেম নামক আমরা ভ্যালুটাকে চাচ্ছি সেটার জন্য আমরা প্রিভিয়াসলি কি করতাম পারসন ডট এজ অথবা নেম দিলে আমরা এজ অথবা নেম পাইতাম একটা ভেরিয়েবল দিয়ে আর ডিস্ট্রাকচারিং দিয়ে যদি পাইতে চাই তাহলে আমাদেরকে একটা অবজেক্ট নিতে হবে অবজেক্ট বলতে কি একটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেই ভ্যালুটা চাচ্ছি ওই অবজেক্টের ভ্যালুটাকে দিতে হবে
সো মনে করেন আমরা এখানে নেম চাচ্ছি এই পার্সন অবজেক্ট থেকে, তাহলে এই নেমটাকে এই ভ্যালু মানে এই লেফট সাইডে দিতে হবে, আর রাইট সাইডে দিতে হবে ওই পার্সন নামে অবজেক্টটা, যে অবজেক্টটা থেকে আপনি ডিস্ট্রাকচারিং করবেন। বুঝছেন? মানে দুই সাইডে লেফট সাইডে আমি কিটা দিতেছি আর রাইট সাইডে আমি অবজেক্টটা দিতেছেন এক্স্যাক্টলি। আর এটাকে ইকুইভ্যালেন্ট মানে সমান করার জন্য আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিতেছেন, যে দুই সাইডে এরকম আর কি। বুঝছেন? সো এখানে দেখেন আমাদের কি নামে, আমাদের অবজেক্টের কি নামে আমাদের এখানে এই ভেরিয়েবল ভ্যালুটা আসতেছে। সো আপনি যদি মনে করেন আপনি নেম নামে চাচ্ছেন এই অবজেক্টের ভ্যালুটা, আপনি আপনার নিজের মতো করে একটা কাস্টম ভাবে ভেরিয়েবল দিবেন। মনে করেন এই নেমটাকে আপনি টাইটেল নামে চাচ্ছেন, যাকে এলিয়াস করবেন, যে নেমটাকে আপনি টাইটেল নামে ইউজ করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আপনি কি করবেন, সেমিকোলন দিবেন, তারপর টাইটেল, এটা হচ্ছে এলিয়াস, তারপর এখানে এই টাইটেলটাকে প্রিন্ট করবেন। এই দেখেন এখানে এক্স্যাক্টলি সেম টু সেম এই শাহিন নামটা দিতে আছে, যে পার্সনের নামটাকে। বুঝছেন? এটা ভেরিয়েবল হিসেবে কাজ করলো। হ্যাঁ, এটা ভেরিয়েবল হিসেবে কাজ করে। যে আপনি যদি কোনো কাস্টম ভাবে ভেরিয়েবল দিতে চান, আর যদি কোনো ভেরিয়েবল না দেন, তাহলে কাস্টম ভাবে অবজেক্টের যে ভ্যালু থাকে ওই ভ্যালুটাকে সে ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করে নেয়, অ্যাজিউম করে নেয়। বুঝছেন? ওকে ফাইন। সো এটা থেকে আমাদের সিঙ্গেল, আমার পিসি আবার ল্যাগ করছে, এটা থেকে আমাদের সিঙ্গেল অবজেক্টের ক্ষেত্রে আমাদের যদি নেস্টেড অবজেক্ট থাকতো তাহলে কি হতো ভাই, একটু ওয়েট, আমার পিসি ল্যাগ করছে। ওকে ফাইন। সো এটাকে আমরা কমেন্ট আউট করি। আমাদের পার্সনের ভিতরে আরেকটা অবজেক্ট থাকবে, কি অবজেক্ট দেওয়া যেতে পারে? আচ্ছা, এর পরে একটা অবজেক্ট দেই এডুকেশন নামে, EDUCATION, এডুকেশন নামে আরেকটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা আবার আরেকটা অবজেক্ট। তারপর এডুকেশন হতে পারে ডিগ্রি, DEGREE, ডিগ্রি হতে পারে কি হতে পারে, SHC, তারপর SHC হতে পারে, আচ্ছা এনিথিং কিছু একটা দিলাম। সো আমরা এখন চাচ্ছি এই পার্সনের এই ডিগ্রিটা আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। তো আমরা নরমাল ওয়েতে কি করতাম, person.education.degree এভাবে আমরা অ্যাক্সেস করতাম না, যে নরমাল ওয়েতে। সো আমরা যদি ডিস্ট্রাকচারিং দিয়ে করতে চাই, তাহলে দেখেন লেট ডিগ্রি ডিগ্রি ইজ ইকুয়াল টু, প্রথমে আমাদেরকে পার্সন দুটাকে সমান করতে হবে, পার্সন। সো ওয়েল, সো আমরা এখন কি চাচ্ছি, এই যে ডিগ্রি ভ্যালু, সরি ডিগ্রি না, এডুকেশন, যে এডুকেশনের ভিতরে আমরা ডিগ্রিটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সো আমরা যদি এখানে এডুকেশন দেই, তাহলে দেখবেন আমরা এখন এডুকেশন অবজেক্টটা পাচ্ছি, প্রিন্ট এডুকেশন। এই দেখেন আমরা এডুকেশন নামে একটা কি বলে অবজেক্ট পাচ্ছি, কারণ আমরা ডিস্ট্রাকচারিং দিয়ে সিঙ্গেল ভ্যালু দিলে আমাদের সিঙ্গেল মানে ভ্যালুটা দিয়ে দেয়, এরকম আর কি। সো আমরা চাচ্ছি এখন এডুকেশনের ভিতরে আবার একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে অ্যাক্সেস করতে। এই ক্ষেত্রে আমরা কি করতে হবে, আমাদের একটা কোলন দিতে হবে, মানে কোলন দেওয়া মানে আমরা একটা এক স্টেপে ভিতরে চলে গেলাম। আমরা এখন এডুকেশনের ভিতরে একটা কোলন দিচ্ছি, তারপর এডুকেশনের ভিতরে আমরা এই ডিগ্রিটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সো ডিগ্রিটার জন্য আমাদেরকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সরি এখানে কোলন হবে না, কোলন হবে আমাদের ডিস্ট্রাকচারিং এর ভিতরে, ডিস্ট্রাকচারিং, তারপর আবার কি বলে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ডিগ্রি। এখন যদি ডিগ্রি দেই, তাহলে দেখেন আমাদের এখন এডুকেশনে এটা আমাদের ডিগ্রি নামে আসবে। এই যে ডিগ্রি দিলে আমাদের এখানে SHC চলে আসতেছে, দেখতেছেন কত শর্টকাটে আমরা কোনো ডট কোটেশন না দিয়েই আমাদের অ্যারের অ্যাক্সেসটাকে ইউজ করতেছি। ভাই বুঝছেন কি বুঝলাম? হ্যাঁ। আচ্ছা আমরা আরেকটু ডিপলি যাই। এটা চেঞ্জেস নেস্টেডের জন্য। হ্যাঁ, আমরা এখানে নেক্সট মানে আরেকটু ডিপে গেলাম, মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে আমরা আরেকটু মানে আরেক লেভেল নিচে গেছি। এখানে আমরা প্রথম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তো আমরা প্রথম এই এলিমেন্টগুলো পাই, যে প্যারেন্ট এলিমেন্টগুলো, কিন্তু আমাদের তো ডিগ্রি নামে ডিগ্রি যে প্রপার্টি, এটা তো নেক্সট লেভেলে আছে। সো আরেকটা লেভেলে যাওয়ার জন্য সেমিকোলন মানে কোলন দিয়া আর একটা কার্লি ব্রেসেস দিয়া অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়া ওই যে ভ্যালুটা অ্যাক্সেস করতে চাচ্ছি ওই ভ্যালুটাকে দিয়ে দিছি, বুঝছেন?
আপনি বাসায় এটা মানে ভিডিওটা কয়েকবার দেখবেন, তারপর গুগল টুগল ওইগুলো তো আরো এক্সটেন্ড ভাবে দেখার জন্য ওইগুলো দেখবেন। এটা কিন্তু খুব কাজে লাগবে। আমরা যে সময় ভিউজেস অথবা না বুঝতে পারছি। এগুলো সব সময় দেখবেন ডিস্ট্রাকশন এন্ড স্পিড অপারেটর এগুলো কাজে লাগে, বুঝছেন? এরকম আর কিছু। আর নেক্সটে গেলাম না, এটা এতটুকু থাক। অবজেক্টটাকে কমেন্ট করে দেই। সো এবার আমরা দেখি অবজেক্ট কিভাবে ডিস্ট্রাকচার করলে দেখি অ্যারে কিভাবে আমরা ডিস্ট্রাকচার করতে পারি। লেট অ্যারে নামে একটা অ্যারে নেই, 10 20 30 40 50 4 ফাইন। লেট আপনাকে যদি বলি এখন অ্যারের ইয়ের এলিমেন্ট অ্যারে 2 নম্বর ইনডেক্সটা দিতে, তাহলে আপনি কি করবেন? লেট x = ফর স্টাইল এটা ফলো না, আপনাকে তো আমি কাস্টম ভাবে বলে দিয়েছি যে আমার দরকার এখন 2 নম্বর ইনডেক্স। সো আপনি এভাবে 0 1 2 এভাবে তো করতেন, তাই না? আমরা তো এটাই জানতাম, এই যে আমরা 30 নম্বরটা। হ্যাঁ সো আমরা যদি এখন অ্যারেকে ডিস্ট্রাকচার করতে চাই, সো এটা হচ্ছে ওল্ড ওয়ে, ইটস এ নিউ ওয়ে। লেট আমরা একটা অ্যারে নেব, তারপরে এই সাইডে আমাদের একটা অ্যারে থাকবে, অ্যারে যে আমরা যেটাকে ডিস্ট্রাকচার করব। সো দুই সাইডে আমাদের এখন সমান, এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে। তারপর আমরা যদি এখানে a b দেই অথবা কোনো একটা ভেরিয়েবল এই যে bar 1 bar 2 bar 1 bar 2, এখন যদি আমরা bar 1 bar 2 যদি প্রিন্ট করি, bar 1 এই দেখেন bar 1 প্রিন্ট, bar 2 আমাদেরকে 10 20 দিয়ে দিতেছে। সো এখানে হচ্ছেটা কি অ্যাকচুয়ালি, সো এখানে আমাদের ডিস্ট্রাকচার অ্যারেকে আমরা ডিস্ট্রাকচার করতেছি। আমাদের অ্যারের যতগুলো আমরা অবজেক্টের ক্ষেত্রে অবজেক্টের সময় কি করছি, এখানে দুই সাইডে দুটো অবজেক্ট দিয়া তারপর আমরা যে ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে চাচ্ছি ওই ভেরিয়েবলটা দিয়ে দিতেছি। আর এখানে অ্যারের সময় আমরা একটা নতুন একটা ভেরিয়েবল দিতেছি, যে কোন ভেরিয়েবল আমরা যে অ্যাসাইনগুলো মানে ভ্যালুগুলো চাচ্ছি। যে এখানে 0 ইনডেক্সের ভ্যালুটা ভেরিয়েবল 1 আসবে, 1 ইনডেক্সের ভ্যালুটা এই ভেরিয়েবল 2 তে আসবে। এভাবে আপনি ভেরিয়েবল এখানে কয়টা আছে, 5টা। এখানে এখন যদি আপনি 5টা ভেরিয়েবল দেন তাহলে 5টা ভেরিয়েবলের 5টা মানে ভ্যালু চলে আসবে। সো এখন যদি আপনার প্রয়োজন হয় আপনি 3 নাম্বার ইনডেক্সটা অথবা 0 1 2 3 মানে এই 60টা দরকার। সো এই ক্ষেত্রে আপনি bar 1 bar 2 bar 3 এভাবে দিতে পারেন, একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, সো যদি মনে করেন আপনার 3 নম্বর এলিমেন্টের দরকার, আপনি জাস্ট এখানে একটা মানে একটা কমা দিবেন, মানে প্রথম স্টেপ বাদ, তারপর আরেকটা কমা মানে দ্বিতীয় স্টেপ বাদ, তারপর হচ্ছে আরেকটা কমা তার মানে তৃতীয় স্টেপ বাদ, তার মানে একটা অথবা কিছু একটা দিলেন a। দেখেন আমরা যদি দেখেন a কে প্রিন্ট করি, আমাদের কত পাওয়া যাবে? 1 2 3 0 1 2 3, আমরা এখন 60 পাবো। এই যে দেখেন আমরা এখন 60 থেকে মানে পাইছি। তো এখানে আমরা কি করছি, আপনি যদি স্কিপ করতে চান যে প্রথম এলিমেন্টগুলোকে, তাহলে আপনাকে এখানে মানে কমা দিয়ে স্কিপ করতে হবে। কমা, হ্যাঁ কমা, বিষয়টা বুঝছেন? এটা দেখেন আমরা কত সহজে এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে পারতেছি। আর আদারওয়াইজ আমাদেরকে ইনডেক্সিং দিয়ে করতে হতো। আচ্ছা ঠিক আছে। সো নেক্সট কি দেখানো যায়? এক্সপোর্ট ইম্পোর্ট। এক্সপোর্ট ইম্পোর্ট আর একটা আমরা এখানে এতদিন পর্যন্ত কি করতেছি, একটা সিঙ্গেল ফাইলে আমরা সমস্ত কোড লিখতেছি, তাই না? আমাদের বড় বড় প্রজেক্টে তাই এরকম একটা সিঙ্গেল পেজে তো কোড লিখতে পারবো না, মানে এটা সিঙ্গেল পেজে কোড লিখলে এটা কেমন দেখা যায়, এটা আমাদের মেইনটেনেন্স করতে তো অনেক থাক। তো আমরা চাচ্ছি আমরা প্রত্যেকটা কোডটাকে আলাদা আলাদা করে নেব। যে আমাদের মনে করেন আমাদের একটা প্রজেক্টে ক্যাটাগরি এইগুলি আছে, মানে ব্র্যান্ড আছে, তো আমরা চাচ্ছি ক্যাটাগরির যে জাভাস্ক্রিপ্ট গুলো থাকবে এটা ক্যাটাগরি নামক জেএস থাকবে, ওই ফাইলে থাকবে, আর brand.js এ ব্র্যান্ডের এগুলো থাকবে, মানে আমরা আলাদা করতে চাচ্ছি, মানে চাইতেছি বেসিক্যালি মানে একটা মডিউল আকারে। তো আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট এই মডিউলগুলো করতে পারি সেটা এখন দেখি। সো ওয়েল আমরা আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করি, s নাম কি দেওয়া যায়, inc.js। সো আমরা একটা inc.js নামে একটা আরেকটা ফাইল ক্রিয়েট করছি। সো আমরা যদি এক্সপোর্ট ইম্পোর্ট করতে চাই, এক্সপোর্ট ইম্পোর্টের ফিচারটা অন করার জন্য আমাদের একটা package.json ফাইল লাগবে।
এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইল, যে একটা প্যাকেজ.json ফাইল লাগবে, package.json, মানে আমাদেরকে একটা json ফাইল লাগবে। সো json ফাইলে আমাদেরকে একটা ভ্যালু বলে দিতে হবে, যে টাইপ মডিউল, যে মডিউল টাইপটাকে আমাদেরকে ওপেন করতে হবে, যে টাইপ হচ্ছে মডিউল। আমাদের মডিউল পিসেটটাকে ওপেন করার জন্য এই package.json এই মডিউলটা দিতে হবে। সো এজ ওয়েল আরেকটা কাজ করতে হবে, আমরা যে ফাইলে এটাকে অ্যাক্সেস করতে চাবো ওটার টাইপও চেঞ্জ করতে হবে, যে এটা টাইপ হবে মডিউল, মডিউল টাইপ। ওই যে বাটন সাবমিট, তারপর বাটন টাইপে এরকম আর কি, যে এখানে একটা মডিউল টাইপে বলে দিতে হবে। সো আমরা এখানে এটাকে inc.js ফাইলটাকে আমরা main.js এ মানে ইম্পোর্ট করব। সো ইম্পোর্টের জন্য ইম্পোর্ট কাকে ইম্পোর্ট করব, একটা নাম দিয়ে মনে করেন টেস্ট, তারপর কোথা থেকে inc.js, এখানে আমাদের test.js এভাবে কাজ করে। test.js import can only do TypeScript files. আচ্ছা বুঝছি, বুঝেছি। সো আমাদের এখন কি করতে, টেস্ট ভেরিয়েবল টেস্ট নামক একটা কিছুর সাথে আমাদের include.js মানে inc.js ফাইলটাকে আমরা এখানে ইম্পোর্ট করছি। বিষয়টা বুঝছেন, যে কিভাবে আমরা আরেকটা ফাইলকে মানে লিংক আপ করতে পারি। আমরা সিএসএস এ কি করতাম, অনেকগুলো সিএসএস ফাইল থাকে, লিংকের ভিতরে মানে লিংক ট্যাগের ভিতরে এগুলোকে লিংক করতাম, লিংক টু স্ট্যান্ডার্ড.1 স্ট্যান্ডার্ড.2 সিএসএস এরকম আর কি। যে আমরা এখন জাভাস্ক্রিপ্টে কিভাবে অন্য আরেকটা ফাইলকে ইম্পোর্ট করতে পারি, সিএসএস এ বলে লিংক আর জাভাস্ক্রিপ্টে বলে ইম্পোর্ট। এটা তো বুঝছেন। আমরা জাস্ট এখন ইম্পোর্ট করছি কোনো, আমি ইম্পোর্টের প্রসেসটা আবার দেখাই। যে আমরা জাভাস্ক্রিপ্টে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে আমাদেরকে একটা package.json ফাইল লাগবে, এখানে আমাদের মডিউল টাইপ, এগুলোকে বলা হয় মডিউল, মানে ইনহেরিটের মতো কাজ করছে না ভাই, ইনহেরিটেন্স না, জাভাস্ক্রিপ্ট একটা মডিউল ফিচার, এটা সবকিছু একটা মডিউল বাই মানে মডিউল ওয়াইজ থাকবে, যেমন ক্যাটাগরি মডিউল, ব্র্যান্ড মডিউল এরকম আছে, প্রত্যেকটা মডিউলের কোডগুলো আলাদা আলাদা থাকবে, বুঝছেন। সো মডিউল ফিচার জাভাস্ক্রিপ্ট ইম্পোর্ট টেস্ট। আচ্ছা আমি আবার প্রথম থেকে বলি, এগুলোকে বলা হয় মডিউল, মানে মডিউল ফিচার। জাভাস্ক্রিপ্টের মডিউল ফিচারটাকে ওপেন করতে হলে, মানে মডিউল ফিচারটাকে যদি ইউজ করতে চান তাহলে আপনাকে এই টাইপ মডিউল এটাকে ইউজ করতে হবে, মানে অ্যাক্সেস করতে হবে। সো এটার জন্য আপনাকে একটা package.json নামে একটা রুট ফাইলে package.json নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ওই ফাইলের টাইপ পুরো মডিউল, এই মানে একটা অবজেক্টে এই দুইটা লাইন লিখে দিলেই হবে, বুঝছেন। তারপর কি করছে, তারপর আমাদের একটা জেএস ফাইল আছে, মানে inc.js, তারপর এই জেএসটাকে আমরা main.js এ ইম্পোর্ট করছি। ইম্পোর্ট কিভাবে করবেন, ইম্পোর্ট ইম্পোর্ট, তারপর আপনি কি নামে ইম্পোর্ট করবেন, এটা এবিসিডি যে কোনো হতে পারে। তারপর হচ্ছে ফ্রম, মানে ফ্রম মানে কোথায় হইতে, মানে আমাদের এক মানে এটা তো আমাদের সেম ফোল্ডারে আছে, সো আমরা সেম ফোল্ডারে বলে দিতেছি, মানে main.include.js, এবং জেএস দিতে ভুলে গেছি, include.js। এভাবে আমরা লিংক আপ করতে পারি যে আরেকটা জেএস ফাইল inc.js তো এই ফাইল আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করছি inc নামে, সেটা রিনেম করে another দিয়ে এই যে another.js, যে another.js টাকে আমরা main.js এ ইম্পোর্ট করছি, বুঝছেন। এতটুকু তো ক্লিয়ার। এতটুকু হলে হবে যে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টে একটা ফাইলের সাথে আরেকটা ফাইলকে ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট ফিচারের জন্য আপনাকে অবশ্যই package.json নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এই ফাইলে একটা অবজেক্ট নেয়, এই অবজেক্টের একটা টাইপ মডিউল এটা দিতে হবে আর কি, মানে এই অবজেক্টটা দিলেই হবে। যে আপনি যদি মডিউল ফিচারটাকে অ্যাক্সেস করতে চান, ওই হইছে আপনার অ্যাবস্ট্রাক্টের মতো, অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোলে একটা দিতে হয়, কিতে নেবে। আমি জাভা করি নাই তো, তাই আমার জাভা সম্পর্কে আইডিয়া নাই। আপনি অ্যাবস্ট্রাক্ট করাইলেন আমারে নাকি?
ওটা হচ্ছে ইন্টারফেসের মতো ইমপ্লিমেন্টই করতেছি। হ্যাঁ ওই ইন্টারফেস না না ওই ইন্টারফেস না, ওইটা সম্পূর্ণ আলাদা কনসেপ্ট না, এটা না। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মডিউল ফিচার যদি আপনি ইউজ করতে চান মানে অ্যাক্সেস করতে চান তাহলে আপনাকে অ্যাবস্ট্রাক্ট ফাংশন মানে ফাংশন বুঝাতে যেতে অ্যাবস্ট্রাক্ট ফাংশন বুঝাইছিলেন না? ফাংশন না তো, আমি তো আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড কিছুই বলি নাই। আচ্ছা তাইলে আমরা লারা বলে এটা লারা বলে মনে স্যার এটা হয়েছে হয়তো বা ওইখানে অবজেক্ট ওরিয়েন্টেড এর সময় আপনাকে নাম বলি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তারপর হচ্ছে আমাদের ট্রেড সম্পর্কে বলছে না, ট্রেড, তারপর ইন্টারফেস। আচ্ছা সমস্যা নেই, এগুলো পরে জাভাস্ক্রিপ্ট লাগানোর সময় দেখব। আচ্ছা তাহলে মানে যে পেজে স্কুলে একটা অবজেক্ট নিতে হয় না, অবজেক্ট নিতে হয় বাইরে হেড টাইপ মডিউল, আপনি মডিউল হিসেবে যদি অ্যাক্সেস করতেছেন আপনাকে টাইপ মডিউল দিতে হবে। তারপর কিভাবে একটা ফাইল ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট, তারপর একটা ভেরিয়েবল অথবা কিছু একটা নাম দিবেন, কি নামে এই ফাইলে অ্যাক্সেস করব ওইটা, তারপর ফর্ম মানে কোথায় হইতে আমরা আরেকটা ফোল্ডার হতে এইভাবে আমরা ডট ডট আমাকে ডট অ্যানাদার এরকম আমরা সিএসএস অথবা index.html যেভাবে লিংক আপ করি ওইরকম আর কি। সো আমরা এখানে আমাদের another.js ফাইলে যেসব কোড থাকবে এগুলো আমরা main.js এ অ্যাক্সেস করতে পারবো। সো সেটা কিভাবে করতে পারবো সেটা এখন আমরা দেখি। সো আমরা কোনো কিছুকে কোনো কিছুকে যদি একটা ফাইল থেকে আরেকটা ফাইলে পাঠাতে চাই এর জন্য আমাদের এক্সপোর্ট এই কিওয়ার্ডটাকে ইউজ করতে হয়। সো এক্সপোর্ট const py is equal to 3.16। আচ্ছা এখানে আমরা কিছু কনস্ট্যান্ট নেই, পাই কি দেওয়া যায়, টেস্ট টাইটেল। তো এখানে আমরা একটা কনস্ট্যান্ট নিচ্ছি আর একটা টাইটেল নিচ্ছি, এখানে আপনি লেটও দিতে পারেন ভেরিয়েবল ইচ্ছামতো, ইটস আপ টু ইউ। সো আপনি এটা মনে রাখবেন একটা ফাইলের কোনো কিছু যদি আরেকটা ফাইলে অ্যাক্সেস করতে চান এক্ষেত্রে আপনাকে এক্সপোর্ট এই কিওয়ার্ডটা দিতে হবে যে আপনি এটাকে এক্সপোর্ট করছেন, এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করতেছেন, ইম্পোর্ট করে টেস্ট এখন ইম্পোর্ট করতেছেন। সো আমরা যদি এখন এই অ্যানাদার ফাইলের কিছু অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা এখন এই টেস্ট অবজেক্টে পাবো। এই যে টেস্ট একটা ভেরিয়েবল দিয়েছি না অথবা যে আচ্ছা টেস্টে থাক। সো আমরা যদি এখন টেস্টকে প্রিন্ট করি, প্রিন্ট টেস্ট, তো দেখেন আমরা কি পাই, সিনট্যাক্স ছিল the module another.js doesn't provide name as default। এখানে একটা এরর দিছে another.doesn't provide default export default। আচ্ছা while ডিস্ট্রাকচারিং করে ইউজ করতে হবে। another.js doesn't provide import name test। while এখানে import all, আচ্ছা while বুঝছি, এখানে দিতে হবে না, export default দিতে হবে না। সো আমরা import all as test। এই দেখেন এখন কাজ করতেছে। আচ্ছা আমি এখানে ভুল করছি, ইম্পোর্ট অল মানে স্টার মানে হচ্ছে অল মানে স্টার মানে সব কিছু কি বোঝায়। সো ইম্পোর্ট অল মানে ইম্পোর্ট অল অ্যাজ টেস্ট, আমরা another.js এর সব ফাইল অথবা সব প্রপার্টি ভ্যালুকে টেস্ট হিসেবে পাবো, টেস্টের মাধ্যমে একটা অবজেক্ট হিসেবে পাবো। এই যে দেখেন একটা মডিউল পাচ্ছে, তো মডিউলের ভিতর পাই 3.1 একটা অবজেক্ট আকারে পাচ্ছি। আমরা যদি প্রিন্টটি দেই তাহলে মনে হয় একটু ভালোভাবে দেখতে পাবো। এই যে দেখেন ইন্ডেক্স, যে একটা মডিউল পাচ্ছি, যে মডিউলের ভিতরে আমরা দুইটা ভ্যালু মানে একটা অবজেক্ট আকারে পাচ্ছি আর কি, যে পাই অথবা টাইটেল এরকম আর কি, যে আমরা এলিয়াস দিয়ে ইউজ করতে হচ্ছে কারণ আমরা সবগুলো ভ্যালুকে অ্যাক্সেস করতে চাচ্ছি। আর যদি ডিস্ট্রাকচারিং এর মাধ্যমে ইউজ করতে চাই তাহলে আমরা জাস্ট ওই পাইটাকে যদি দেই পাইটাকে পাবো।
এই যে পাই থেকে পাচ্ছি, এই যে ডিস্ট্রাকচারিং এর কনসেপ্টটা এখানে আসছে কিন্তু, বুঝছেন বিষয়টা? আমাদের যদি কোনো স্পেসিফিক ভ্যালু লাগে, জাস্ট আমাদের another.js এর একটা ভ্যালু লাগবে, সেই জন্য আমরা ডিস্ট্রাকচারিং ইউজ করতে পারি, যে আমাদের কালি ব্র্যাকেট দিয়া এটার ভিতরে যে ভ্যালুটা অ্যাক্সেস করতেছে ওই ভ্যালুটা না মানে নাম দিলেই হবে। সো কিন্তু আমাদের যদি সবগুলো ভ্যালু দরকার, তার মানে ইম্পোর্ট অল, মানে ইম্পোর্ট সবকিছু লাগবে, তারপর অলটাকে একটা কি নাম আমরা করতে চাচ্ছি, যে একটা টেস্ট নামে একটা ভ্যালু দিয়া আমাদের another.js এ যা আছে সবকিছু অ্যাক্সেস করতে চাচ্ছি, ইউজ করবো। আমরা যদি টেস্ট ডট যদি পাই দেই, এটা দেখেন আমাদেরকে হিন্টস করতেছে। পেজ ডট টাইটেল দিতে দেখবেন, দেখেন আমাদের hello from another file, যে another ফাইলে যে টাইটেলটা আছে এই টাইটেলটা এখানে প্রিন্ট হচ্ছে, এই যে, বুঝছেন? হ্যাঁ এই তো ওয়েল, এটা কিন্তু অনেক কাজ এই যে ডিস্ট্রাকচারিং। এখন আমাদের কোডগুলো এত, এখানে দেখেন কত লাইন কোড হচ্ছে, 56 লাইন। আমাদের রিয়েল কেসে তো 56 লাইন তো কোড হবে না, হাজার হাজার লাইন কোড হবে। এগুলো যদি একটা ফাইলে লিখি, তার মানে বুঝেন কি অবস্থাটা হবে। আরেকটা আছে এক্সপোর্ট ডিফল্ট। আপনি যদি বাই ডিফল্ট কোনো কিছুকে মানে কি বলে, বাই ডিফল্ট কোনো কিছুকে যদি এক্সপোর্ট করতে চান, এক্ষেত্রে আপনাকে এক্সপোর্ট ডিফল্ট এই ইউজ করতে হবে। সো এক্সপোর্ট ডিফল্ট কি দেওয়া যায়, এবিসি এবিসি নামে একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল থেকে আপনি বাই ডিফল্ট মানে এক্সপোর্ট করবেন। এক্ষেত্রে এই ফটোটা দিলেই হবে টেস্ট abc not test dot abc expect default abc not defined destructuring। আচ্ছা ঠিক আছে, এক্সপোর্ট ডিফল্ট থাকে তো, আমরা পুরো প্র্যাকটিস করে ভুলে গেছি। সো এক্সপোর্ট ডিফল্টের আগে পর্যন্ত তো বুঝছেন, পাইথনে তো মনে হয় আপনি ইম্পোর্ট এটাকে ইউজ করছেন, ইম্পোর্ট অল ফ্রম, তারপর পিপ, অনেক প্যাকেজ থেকে, তাই না? পাইথনে তো মানে ইম্পোর্ট অল ইউজ করছেন, যেহেতু আপনি পাইথনে কোড করছেন, তাই না ভাই? মানে পাইথনে ইম্পোর্ট কিওয়ার্ডের সাথে আপনি পরিচিত? আমি তো পাইথন বেশি দিন পড়ি নাই, এমনি ইম্পোর্টটা বুঝতে পারতেছি, ওই যে জাভাতে ওইগুলো, ওই যে এক পেজ থেকে আরেক পেজে কিভাবে ভেরিয়েবল ভ্যালুগুলো ইউজ করে এরকম টাইপ করছিলাম আর কি। মানে ইম্পোর্ট এক্সপোর্টের বাংলা কি, আমরা কোনো কিছু ইম্পোর্ট করতেছি আবার এক্সপোর্ট করতেছি, আমরা এখান থেকে এই ভ্যালুগুলোকে এক্সপোর্ট করতেছি আর এখান থেকে ইম্পোর্ট করতেছি, এরকম আর কি, রিয়েল সিনারিওর মতো আর কি। এবার জাভাস্ক্রিপ্টের আরেকটা কনসেপ্ট দেখবো আমরা, প্রমিস। প্রমিস কি, আমরা রিয়েল লাইফের একটা প্রমিস, মানে একটা প্রমিসের এক্সাম্পল দিই। মানে প্রমিস মানে কি, প্রতিজ্ঞা করা। মানে আমি আপনার সাথে একটা প্রমিস করলাম যে আমি আপনাকে কিছু একটা দেব, এরকম আর কি। এখন আমি প্রমিসটা রাখতে পারি, নাও রাখতে পারি, এরকম আর কি। আপনি জাভাস্ক্রিপ্টে এরকম একটা প্রমিস ক্রিয়েট করবেন, মানে প্রমিস করবেন, আর প্রমিসের একটা কন্ডিশনটা যদি সাকসেস হয় তাহলে প্রমিসটা সাকসেস হবে, আর কন্ডিশনটা যদি ফেল হয় তাহলে প্রমিসটা ফেল হবে, এরকম আর কি। আর প্রমিস কি জন্য ইউজ করবেন, জাভাস্ক্রিপ্টে আমরা অ্যাসিনক্রোনাস মানে অ্যাসিনক্রোনাস অপারেশনগুলো হ্যান্ডেল করার জন্য প্রমিস ইউজ করে থাকি। এই যে সেট টাইম আউট ফাংশন আপনাকে দেখাইছিলাম, মনে আছে? সেট টাইম এটা কিন্তু একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, বুঝছেন? সো আমরা দেখি জাভাস্ক্রিপ্টে কিভাবে প্রমিস ক্রিয়েট করতে পারি। সো লেট প্রমিস, একটা ভেরিয়েবল দিলাম, প্রমিস ইজ ইকুয়াল টু, আপনাকে ইন্টারভিউ কোশ্চেনে এরকম করতে পারে যে একটা প্রমিস ক্রিয়েট করে দেখাও, অথবা একটা প্রমিস ক্রিয়েট করে এটাকে রিজলভ করে দেখাও। সো ওই কনসেপ্টটা মাথায় রেখে এটা দেখাচ্ছে আর কি। সো ওয়েল, আমরা লেট একটা প্রমিস ভেরিয়েবল নিলাম, প্রমিসে এই ভেরিয়েবল একটা প্রমিস ক্রিয়েট করব। সো প্রমিসের জন্য নিউ প্রমিস, নিউ মানে এই প্রমিসটাকে ইউজ করতে হবে। আর প্রমিস একটা অবজেক্ট, সো অবজেক্টের একটা কলব্যাক ফাংশন নেয়, কলব্যাক ফাংশনটা আবার দুইটা ফাংশন নেয়, একটা হচ্ছে রিজলভ আর এস ও এল বি ই রিজলভ, আর হচ্ছে রিজেক্ট আর ই জে ই রিজেক্ট।
তারপর একটা কন্ডিশন চেক করে ইফ ট্রু, মানে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাদের কি কল হবে, মানে রিজলভ কল হবে রিজলভ ওকে, আর আদারওয়াইজ এলস রিজেক্ট ফেল। এইটা হচ্ছে আমাদের প্রমিস। জাভাস্ক্রিপ্ট আমরা কিভাবে প্রমিস ডিফাইন করতে পারি? প্রমিসের জন্য আপনাকে নিউ প্রমিসকে একটা অবজেক্ট নিতে হবে, মানে প্রমিস অবজেক্ট। তারপর প্রমিস অবজেক্ট একটা কলব্যাক ফাংশন নেয়, আবার ওই কলব্যাক ফাংশন আবার দুইটা ফাংশন নেয়। আপনি থিওরির মতো এটা মুখস্থ করবেন। একটা কলব্যাক ফাংশন নেয়, তারপর ওই কলব্যাক ফাংশন আবার দুটো ফাংশন নেয়, একটা হচ্ছে রিজলভ আর একটা হচ্ছে রিজেক্ট। তারপর রিজলভ ফাংশন কখন কাজ করে? আমাদের প্রমিসের ভিতরে কন্ডিশন যদি সাকসেস হয় তাহলে আমাদের রিজলভ ফাংশনটা কল হবে, আর যদি ফেল হয় তাহলে আমাদের রিজেক্ট ফাংশনটা কল হবে। সো কন্ডিশনটা আমরা দিছি ইফ ট্রু, মানে এটা মানে সাকসেস, বুঝছেন? আমরা একটা ভেরিয়েবল নিয়ে লেট ইজ মিটিং MWTING ইজ মিটিং ইজ ইকুয়াল টু ট্রু, একটা ভেরিয়েবল নিলাম যাতে আমরা অ্যাক্সেস করতে সুবিধা হয়। সো আমাদের একটা মিটিং ইফ ইজ মিটিং, মানে আমাদের মিটিংটা এখন ট্রু আছে। সো আমাদের মানে রিজলভ হবে কি ওকেটা। যদি মিটিংটা যদি ফলস হয় তাহলে আমাদের এই ফেলটা মানে প্রিন্ট হবে, এরকম আর কি, মানে এই ফেলের পোরশনটুকু কাজ করবে। আমি জাস্ট এখানে একটা স্ট্রিং রিটার্ন করতেছি, আপনি এখানে আপনার মানে লজিক লিখবেন, যে লজিক মানে যে কোনো কিছু হইতে পারে। সো এখন আমরা যদি প্রিন্ট যদি প্রমিস দেই তাহলে দেখেন কি আছে, আউটপুট প্রমিস ফেল, প্রিন্ট প্রমিস ফেল ফেল। এই যে দেখেন আমাদের একটা প্রমিসকে রিটার্ন করতেছে, যে আমাদের প্রমিসটিকে রিজেক্টেড করছে, যে ফেল আসতেছে। এটা ফেল কেন? ফেল আসে তো কোনো কথাই না, রিজেক্ট ফেল। তার এক মিনিট আমাকে প্রিন্ট আর ডট ক্যাচ এটা আমি বুঝাই। আচ্ছা ওয়েল, আমরা উপরে একটা প্রমিস ডিফাইন করছি, এখন আমরা প্রমিসকে অ্যাক্সেস করব। হচ্ছে প্রমিসকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। সো প্রমিস অ্যাক্সেস করার জন্য আমাদেরকে দেন ক্যাচ জাভাস্ক্রিপ্টের নতুন একটা কিওয়ার্ড আছে দেন ক্যাচ। এই দেন ক্যাচ প্রপার্টিটা আমরা মানে দেন ক্যাচ ফাংশনটাকে ইউজ করব। সো দেন ক্যাচ অ্যাকচুয়ালি জিনিসটা কি, আমাদের প্রমিসটা যদি সাকসেস হলে আমাদের দেন পোরশনটা কাজ করবে, আর যদি আমাদের প্রমিসটা যদি ফেল হয়, মানে ভিতরে যদি কোনো কন্ডিশন যদি ফেল হয় তাহলে আমাদের ক্যাচ পোরশনটা কাজ করবে। সো এই ক্ষেত্রে আমরা এখন আমাদের এই প্রমিসের ভ্যালুটা যদি সাকসেস হয় তাহলে আমাদের দেন ফাংশনটা কাজ করবে অথবা ক্যাচ ফাংশনটা কাজ করবে। সো ওয়েল, সো দেন আবার একটা কলব্যাক ফাংশন নেই, এটা কিন্তু একটা ফাংশন। এই যে আর তারপর এটা একটা অ্যারো ফাংশন, মানে জাভাস্ক্রিপ্ট ফাংশন তো শর্টকাটে লেখা যায়। দেখছেন যে একটা অ্যারো ফাংশন, অ্যারো ফাংশনের মধ্যে আমরা কি করছি প্রিন্ট আর, মানে আর নামে আমি একটা নিয়েছি কি বলে মানে প্যারামিটার, মানে আর রেসপন্স কিছু হতে পারে, মনে করেন রেসপন্স। সো আমরা এখন রেসপন্সটাকে প্রিন্ট করছি, এখানে যদি ফলস না যদি ট্রু দেই তাহলে দেখবেন ওকে প্রিন্ট হবে। এই যে ওকে, তার মানে কি আমাদের প্রমিসটা সাকসেস হয়েছে। সাকসেস হওয়ার ফলে আমাদের দেন ব্লকটা কাজ করছে, বুঝছেন আরিফ ভাই? হ্যাঁ ভাই। প্রমিসকে মাথার উপরে দেওয়া যায়? আমি জাভাস্ক্রিপ্টে কাজ করে এক বছরের মধ্যে আমি প্রমিসটা বুঝছি মনে হয় আরো 2-3 সপ্তাহ আগে। আমার প্রমিস মাথা দিয়ে ঢুকতে না, মানে প্রমিস কিভাবে দেন সলভ এগুলো কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি প্রথম সবকিছু মাথার উপরে দেওয়া যাবে। এখানে রেসপন্স যে এটা প্যারামিটারটা এটা কল করতেছে কোথায়? এটা কল করতেছে এই যে প্রিন্ট, এখানে প্রিন্ট অথবা এই console.log করতেছি। আমাদের যে প্রিন্ট ফাংশন আছে এটা তো বুঝতে পারছি, মানে এই রেসপন্সটা যাইতেছে কি ইজ মিটিং এর রাতে রেসপন্সটা কোথাও যাচ্ছে না। এখান থেকে আমাদের প্রমিস থেকে এখানে তার না আমি বুঝে যেতেছি রেসপন্স তো আর প্রিন্ট হইতেছে না, রেসপন্সের ভিতরে একটা ভ্যালু আসতেছে না, যেমন হয় ওকে আসতেছে না হয় ফেল আসতেছে। হ্যাঁ রেসপন্স ওকে ফেল আসতেছে।
মানে দেন ব্লকটা ওই সময় কাজ করবে যখন আমাদের প্রমিসটা যখন সাকসেস এটা প্রথম স্টেপে যখন এটা কাজ করে, যখন প্রথম স্টেপে এটা ফেল হইবে তখন নিচে ইলস যখন কাজ করবে তখন ক্যাচ কাজ করবে, এটাই তো না? কাজ করবে। হ্যাঁ, ইলস যখন মানে আমাদের কি বলে প্রমিসটা যদি ফেল করে, মানে মানে কন্ডিশনটা যদি ফেল করে, তাহলে আমাদের রিজেক্ট ফাংশনটাকে কল মানে রিজেক্ট ফাংশনটা কল হবে। তো রিজেক্ট ফাংশনে কি করতেছে, আমাদের ফেল নামে একটা স্ট্রিং রিটার্ন করতেছে। এই রিটার্নটাকে এই রিটার্নটাকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই, এটাকে আমরা এটা প্রমিসের এখানে বিক্রি করতে দিয়ে এটা তো ইলস হিসেবে কাজ করতেই পারে, স্বাভাবিক একটা কাজ। তাহলে প্রমিস এখানে আমাদের বিশেষভাবে কি করলো? প্রমিসের ইউজ কেস আপনি যে সময় অ্যাসিনক্রোনাস কোড নিয়ে কাজ করবেন, ডাটাবেস নিয়ে কাজ করবেন, ওই সময় যে আপনার প্রমিস কি কাজে লাগবে। তাহলে রিজলভ আর রিজেক্ট নামে যে দুইটা প্যারামিটার নিয়ে রাখছে, এটা এখানে কি কাজ করতেছে? এটা জাস্ট একটা থিওরি যে আপনার প্রমিসটা যদি এক্সিকিউট হয়, মানে কন্ডিশন যদি সাকসেস হয়, তাহলে রিজলভ ফাংশনটা কল হবে, আর যদি ফেল হয় তাহলে রিজেক্ট ফাংশনটা কল হবে। আপনি জাস্ট এখন প্রমিসটাকে থিওরিটিক্যালি বুঝেন। প্রমিসের আরো অ্যাডভান্স জিনিস আছে, সেগুলো আপনি যে সময় বিগ ডাটা নিয়ে কাজ করবেন, সরি বিগ ডাটা না, মানে জাভাস্ক্রিপ্টের আর কি বলে ওটাকে, মানে ডাটাবেস নিয়ে ওই সময় আপনি দেখতে পারবেন যে আমরা একটা অ্যাজাক্স রিকোয়েস্ট দেব, ওই অ্যাজাক্স রিকোয়েস্ট আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করে। আমরা যে এক্সিওস ইউজ করে লারাভেলে এক্সিওস ইউজ করছেন না, আপনাদের ক্লাসে দেখাছিল এক্সিওস। লারাভেল বাদ আমি ক্লাস করছি লারাভেলে। আচ্ছা আচ্ছা, এনিওয়ে, সো আমরা যে সময় একটা এক্সিওস কল দেব, মানে এক্সিওস হচ্ছে কি, এক্সিওস হচ্ছে একটা HTTP ক্লায়েন্ট। আমরা একটা এক্সিওস রিকোয়েস্ট, একটা ডাটাবেসে একটা এক্সিওস রিকোয়েস্ট দেই, ওই এক্সিওস আমাদেরকে একটা প্রমিস দেয়, বুঝছেন? আমরা এখানে রিজলভের ভিতরে হয়তোবা ডাটাবেসের সাথে এই কানেকশন শুরু করতে পারি। সেই কানেকশন মনে করেন আমরা রিজলভের ভিতরে একটা ডাটাবেস কানেকশন করছি, এই কানেকশনটা যদি সাকসেস হয় তাহলে আমাদের এই দেন পোর্শনটা কাজ করবে। যদি ডাটাবেস কানেকশনটা যদি ফেল হয় তাহলে আমাদের এই রিজেক্ট ফাংশনটা কল হবে, বুঝছেন? এতটুকু বুঝেন যে আমরা প্রমিস কন্ডিশন কি করতেছে, ইজ মিটিং কার সাথে এটা কন্ডিশন করতেছে, ট্রু তো এখানে কোনো কাজে ইজ মিটিং আমরা জাস্ট একটা ভেরিয়েবল নিয়েছি যে একটা বুলিয়ান ট্রু ফলস, জাস্ট এখানে কাস্টম ভাবে ট্রু ফলস না লেখা আমি জাস্ট একটা ভেরিয়েবল উপরে ডিফাইন করে নিতে এসেছি, ওই ভেরিয়েবলটাকে চেঞ্জ করতেছি, এর থেকে আর বেশি কিছু না, বুঝছেন? আপনি এখানে ইজ মিটিং না নিয়ে এখানে ডাইরেক্ট কাস্টম ট্রু ফলস তাহলে এখানে কি ওকে দিব নাকি ফেল দিব, কেমনে বুঝতেছি? এই যে আমাদের ইজ মিটিং এর ইনিশিয়াল এখন ভ্যালু কি ট্রু, তার মানে কি আমাদের এই ব্লকটা কাজ করছে ইফ ট্রু, মানে ইফ সত্য, মানে সত্য হলে তো আমাদের রিজলভটা এই কাজ করবে প্রমিসের রুলস অনুসারে। ভ্যালু তো আমি তো নিয়েই রাখছি, আমি তো হ্যাঁ বুঝতে পারছি। আমি যখন ভ্যালু আবার দেব তখন চেঞ্জ হবে, ফেলার মানে ওকে, আর এইখানে আমি ডিরেক্ট ট্রু নিয়ে রাখছি, এটা শুধু রিজলভই কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, আমি মনে আপনাকে ভালোভাবে বোঝাতে পারি নাই, আপনি থিওরিটা মানে জাস্ট জানা রাখেন, বুঝছেন? যে প্রমিস আমরা যে সময় বুলিয়ান, আপনি বুলিয়ান ফাংশনটা যে নিয়ে রাখছেন এটা বাই ডিফল্ট ওকে আসবে, বাই ডিফল্ট ট্রু আছে। এটা যদি ফলস হয়, আমরা যদি বুলিয়ানের ভ্যালুটা যদি ফলস দেই তাহলে আমাদের কি, তাহলে ফেল আসবে। হ্যাঁ, আমাদের ফেল আসবে। এই যে ফেল আসছে, সো আমরা যে ফেল কে অ্যাক্সেস করতেছে, মানে রিজেক্টেড ভ্যালুগুলোকে এটা তো বোঝার জন্য আমি তো ভেরিয়েবল তো ইচ্ছে মতো নেব না, যে আমার কন্ডিশনের সাথে কাজ করে, রিজলভ কাজ করে নাকি রিজেক্ট কাজ করে, তখন বোঝা যাবে। কন্ডিশনের সাথে আমরা রিজেক্টের ভিতরে যদি কোনো কিছু পেতে চাই সেটা আমরা ক্যাচ ব্লকে পাবো, আর রিজলভের কোনো কিছু ভিতরে সেটা আমরা দেনের ভিতরে পাবো, দেনে পাবো। দেন ক্যাচ জাস্ট ভাই এগুলো থিওরি, এগুলো জাস্ট এখন মানে মনে রাখেন, এগুলো আমি স্কিপ করতে পারতাম, তারপর আমি আপনাকে দেখাই, কারণ জাভাস্ক্রিপ্ট এগুলো অ্যাডভান্স টপিক লাগে। হয়তো আপনি ফিউচারে যদি দেখেন একটা প্রমিস রিটার্ন করতেছে, আপনি যদি মনে করেন ভাই প্রমিস অ্যাকচুয়ালি ওই সময় তো মানে কেমন না, জাস্ট আমি আপনাকে এসব একটা কনসেপ্ট দিয়ে রাখতেছি যে জাভাস্ক্রিপ্টে একটা প্রমিস নামে কিছু একটা আছে, এখন ওই কিছু একটাকে আপনি কিভাবে অ্যাক্সেস করতে পারেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই। তারপর হচ্ছে অ্যাসিং ফাংশন, অ্যাসিং ফাংশন আজকে জাভাস্ক্রিপ্টে ইএসসি তে সব কিছু করব। সো লেট সাম আর পরে
ভাই আজকে শেষ করতে হবে, তো ইয়ে করেন না। আর কি আছে? আর মনে হয় 3-4টা টপিক, আর বেশিক্ষণ লাগবে না। তো এখানে দেখেন আমরা সাম নামে একটা ফাংশন বানাইছি, ফাংশনের দুটো প্যারামিটার নেই ab 10 20, আমাদের 30 আসবে। আমরা ফিল্ডটা আপাতত প্রমিসটাকে কমেন্টে করে দিই। এই দেখেন 10 20 30 এরকম, মানে এরকম একটা সাম ফাংশন করছি, সাম ফাংশনটাকে ই করছি। তো আমরা যদি কোনো ফাংশনের আগে যদি অ্যাসিঙ্ক অ্যাসিঙ্ক কিওয়ার্ডটা দিই, তাহলে ফাংশনটা আমাদের অ্যাসিনক্রোনাস ফাংশন হয়ে যাবে। বাই ডিফল্ট সব আমাদের জাভাস্ক্রিপ্ট ফাংশনগুলো হচ্ছে একটা সিনক্রোনাস ফাংশন। আমরা যদি কোনো ফাংশনকে সিনক্রোনাস থেকে অ্যাসিনক্রোনাস করতে চাই, তাহলে ওই ফাংশনের আগে জাস্ট আমরা অ্যাসিঙ্ক এই কিওয়ার্ডটা যদি দিই, তাহলে ফাংশনটা এখানে অ্যাসিঙ্কও হয়ে যাবে আর কি, মানে অ্যাসিনক্রোনাস ফাংশন হয়ে যাবে। তো এখন দেখেন আমরা এখন অ্যাসিনক্রোনাস ফাংশনটাকে যদি প্রিন্ট করি, তাহলে দেখেন আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করতেছে। এখন আর বাই ডিফল্ট এই ভ্যালুটাকে দিচ্ছে না। যে আমরা যদি অ্যাসিঙ্ক না দিতাম, সিনক্রোনাস ফাংশন কি করতে জাস্ট আমাদের ডাইরেক্ট রিটার্ন ওই ভ্যালুটাকে দিয়ে দেয়, কিন্তু আমাদের অ্যাসিনক্রোনাস ফাংশন একটা প্রমিস দেয়, বুঝছেন? আমাদেরকে একটা প্রমিস দেয়। সো আমরা এখন এই প্রমিসটাকে অ্যাক্সেস করব। সো সাম 20 30, সো আমাদের সাম 20 30 এটা এখন একটা প্রমিস দেয়। সো আমরা এখন প্রমিস থেকে ভ্যালু কিভাবে পাই, মানে প্রমিসটা যদি রিজলভ হয়, অবশ্যই রিজলভ হলো আমি আপনাকে আগেই বলছি দেন পোর্শন কাজ করে। সো আমরা ডট দেন রেসপন্স অথবা রেস্ট দিই। এখানে একটা কলব্যাক ফাংশন নেই, কলব্যাক ফাংশন কিসে, এখানে আমরা কলব্যাক ফাংশনের ভিতরে কাজ করব। প্রিন্ট রেস, দেখেন আমাদের মানে 50 আসতেছে, বুঝছেন? এখানে কি হয়েছে যে মানে একটা প্রমিস থেকে আমরা কিভাবে ডাটা পাই, মানে ডাটা অ্যাক্সেস করতে পারি। আমি আবার জাভাস্ক্রিপ্টের কোড দেখাই। এখানে আমরা সবসময় ফাংশনগুলোকে অ্যাসিনক্রোনাস ভাবে নিয়ে কাজ করি। এই যে দেখেন আমরা অ্যাসিং দিয়ে একটা ফাংশন কল করে, মানে ফাংশনগুলোকে আমরা অ্যাসিনক্রোনাস ভাবে করে নিতেছি। আপনি এটাই মনে রাখবেন, আপনি ডাটাবেসের সাথে যখন কাজ করবেন তখন আপনি ফাংশনগুলোকে অ্যাসিনক্রোনাস ভাবে করে নেবেন, মানে অ্যাসিনক্রোনাস ইউজ করবেন। এখন জাস্ট এটাই বুঝেন। তারপর অ্যাসিনক্রোনাস ফাংশন আপনাকে কি করে, একটা প্রমিস রিটার্ন করে, এটা মনে রাখবেন। এই থিওরিগুলো অ্যাসিনক্রোনাস ফাংশনগুলো আপনাকে একটা প্রমিস রিটার্ন করে, তারপর এই প্রমিস থেকে ভ্যালু কিভাবে অ্যাক্সেস করবেন, এই দেন ক্যাচ দেয়া, বুঝছেন? সো দেন এখানে যদি ক্যাচ দেই, ক্যাচ এরর, যে ফাংশনের ভিতরে যদি কোনো কিছু এরর ঘটে, এখানে এররটা এই উপরে দেনের ভিতরে এতটুকু যেই কথা, আর এখানে ক্যাচের ভিতরে এতটুকু সেম কথা। আমি জাস্ট এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। সো আমি যদি এখানে একটা ডাবল ভ্যালু দিই, দেখেন আমাদের এখন আচ্ছা আনএক্সপেক্টেড টোকেন INT টাইপ ইনটু করে দিয়েছে, এটা ইন্টিজার যাবে। সো আমি যদি একটা স্ট্রিং দিই, তাহলে একটা টাইপ স্ক্রিপ্ট নিয়ে আসলাম, ইন্টিজার এভাবে তো নাকি ইন্টিজার বি, আচ্ছা টাইপ স্ক্রিপ্টের মতো হবে না। আচ্ছা জাস্ট আপনি এটাই বুঝেন, জাস্ট আমাদের ফাংশনের ভিতরে যদি কোনো এরর হয়, তাহলে আমাদের এই ক্যাচ ব্লকটা কাজ করবে। আর একটা ভিতরে যদি কোনো মানে রিজলভ হয়, মানে সাকসেস হয়, তাহলে আমাদের এই দেনের পোর্শনটা কাজ করবে। এতটুকু আমাদের তো বুঝতেই হবে। সো ওয়েল নেক্সট কি হতে পারে আমাদের, প্রিমিটিভ ডাটা টাইপ। অথবা আমি জাভাস্ক্রিপ্টের প্রথম ক্লাসে বলতে ভুলে গেছি যে আমাদের জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপগুলো ইন্টারভিউ কোশ্চেনে আসতে পারে। এর ডাটা টাইপ জাভাস্ক্রিপ্টে দুই ধরনের ডাটা টাইপ আছে, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ আর একটা হচ্ছে রেফারেন্স ডাটা টাইপ। সো আমাদের প্রিমিটিভ ডাটা টাইপগুলো
কি কি আছে দেখি। প্রিমিটিভ, আমাদের প্রিমিটিভ ডাটাগুলো হচ্ছে স্ট্রিং, ইন্ট, তারপর হচ্ছে বুলিয়ান, মানে ইন্ট বলতে এখানে নাম্বারকে বোঝানো হয়েছে, নাম্বার, তারপর হচ্ছে বুল, তারপর হচ্ছে নালেবল, নাল নাল আনডিফাইন্ড। জাভাস্ক্রিপ্টে এগুলো হচ্ছে আমাদের প্রিমিটিভ ডাটা টাইপ, আর রেফারেন্স ডাটা টাইপ হচ্ছে রেফারেন্স ডাটা টাইপগুলো হচ্ছে আমাদের অ্যারে, অবজেক্ট, অ্যারে অবজেক্ট, ফাংশন, এগুলো হচ্ছে আমাদের রেফারেন্স ডাটা টাইপ। বুঝছেন? আপনাকে যদি ইন্টারভিউতে কোশ্চেন করে জাভাস্ক্রিপ্টের কি কি ডাটা টাইপ আছে, কি ধরনের, আপনি বলবেন প্রিমিটিভ আর রেফারেন্স। আর প্রিমিটিভ ডাটা টাইপগুলো হচ্ছে স্ট্রিং, তারপর নাম্বার, বুলিয়ান, তারপর হতে পারে নালেবল, তারপর হচ্ছে আনডিফাইন্ড। আর রেফারেন্স ডাটা টাইপ হচ্ছে অবজেক্ট, ফাংশন, অ্যারে। বুঝছেন? আর আরেকটা হচ্ছে লাস্ট, এটা বলে শেষ করে দিতে আসি। জাভাস্ক্রিপ্টে ফলসি ভ্যালু, ফলসি ভ্যালু অফ জেএস। জাভাস্ক্রিপ্টের ফলসি ভ্যালুগুলো হচ্ছে 0, তারপর হচ্ছে মানে নাল, তারপর হচ্ছে নাল, আনডিফাইন্ড, তারপর হচ্ছে নাল মানে নটের নাম্বার। মানে আপনাকে যদি কোশ্চেন করে জাভাস্ক্রিপ্টের ফলসি ভ্যালুগুলো কি কি, তাহলে জাভাস্ক্রিপ্টের এই ফলসি ভ্যালুগুলো হচ্ছে এই 5টা 0, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে নাল, আনডিফাইন্ড, নাল মানে নাল মানে হচ্ছে নটের নাম্বার। এই 5টা ভ্যালুগুলো ছাড়া বাকি যে ভ্যালু থাকবে ওগুলো হচ্ছে আপনার ট্রু দি ভ্যালু। বুঝছেন? ওকে ফাইন, তাহলে আমাদের ES6 এর মডিউলগুলো এগুলো, মানে জাভাস্ক্রিপ্টের মোটামুটি আমি সবকিছু দেখানোর মানে কনসেপ্টগুলো। ফলসি ভ্যালু ছাড়া বাকি সব ভ্যালু প্রিমিটিভ, না প্রিমিটিভ না, ট্রু দি ভ্যালু, ট্রু দি ভ্যালু, ট্রুলি ফলস এর ট্রু দি। আর ডাটা টাইপ হচ্ছে প্রিমিটিভ আর হচ্ছে রেফারেন্সের ডাটা টাইপ। বুঝছেন? আজকের ক্লাসটা আপনার ইন্টারভিউতে কাজে লাগবে, যেগুলো আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে আই থিংক। সো এগুলো দেখেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা দেখব যে কুয়েরি বেশি না, জাস্ট সিম্পল। আপনি যদি জাভাস্ক্রিপ্ট যদি মানে বুঝে থাকেন তাহলে আপনার থেকে যে কুয়েরি একদম পানি বাতের মতো লাগবে, কারণ যে কুয়েরি আপনার লাইফ মানে জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে আরো ছোট করে দিচ্ছে, মানে আরো শর্টকাটে কিভাবে আপনি ইউজ করতে পারেন ওইগুলো দেখাইছে, ইউজ করতে পারবেন না। জাভাস্ক্রিপ্ট তো এতদিন যে ফাংশনগুলো নিয়ে কাজ করছেন, লিসেনার বা এগুলা তো বুঝছি, এর বাইরে আর কি আছে বা বাইরে আর কিছু নেই। ওই ইভেন্ট লিসেনার ইভেন্টগুলোকে কিভাবে আরেকটু শর্টকাটে ইউজ করতে পারেন ওটার জন্য একটা লাইব্রেরি হচ্ছে jQuery, ওই jQueryতে দেখতে পাবেন আর কি। এইরকম আর কি। গিট অ্যাড আজকে ক্লাসটা আপনি ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন ভাই। গিট অ্যাড গিট কমিট ES6 সো এই তো